হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আজকে পড়বো আমরা বেসিক ইলেকট্রিসিটির পার্ট 3। আজকে অনেকটাই কভার হয়ে যাবে, তবে অনেক বড় চ্যাপ্টার। এরপরে ইনসুলেটিং ম্যাটেরিয়াল আছে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টর আছে, সেই জন্য আরও কয়েকটা ক্লাস লাগবে সামনে। আজকে শুরু হচ্ছে আমাদের বেসিক ইলেকট্রিসিটির পার্ট 3। Today's topic I already mentioned in the board, laws of resistance, অর্থাৎ রেজিস্ট্যান্স সম্পর্কে বেসিক ইলেকট্রিসিটি পার্ট 2 এ আমরা পড়েছিলাম রেজিস্ট্যান্স কি জিনিস। যদি না জানা থাকে বা খেয়াল না থাকে তাহলে তোমরা আরেকবার ভিজিট করবে আমার চ্যানেলে, ফিজিক্স লাভার চয়েস। Symbol of resistance, specific resistance, Ohm's law খুব ইম্পর্টেন্ট। তারপরে রেজিস্ট্যান্স কানেকশন। রেজিস্ট্যান্স কানেকশনের মধ্যে আছে দুটো পার্ট আছে, সিরিজ কানেকশন এন্ড প্যারালাল কানেকশন। তো সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন আমরা খুব ভালো করে বুঝবো ওগুলো। তো চলো লেটস স্টার্ট। লস অফ রেজিস্ট্যান্স। লস অফ রেজিস্ট্যান্সে আমরা পড়ব যে এখানে তিনটে সূত্র পাবো আমরা। রেজিস্ট্যান্সের তিনটে সূত্র পাবো, যে একটা মেটেরিয়ালের রেজিস্ট্যান্স কিসের উপর নির্ভর করে সেগুলো নিয়ে সূত্র। তাহলে একটা রেজিস্ট্যান্সের একটা মেটেরিয়ালের রেজিস্ট্যান্স অর্থাৎ রোধ কিসের উপর নির্ভর করবে। এক নম্বর যে সূত্র সেটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, মানে একটা বস্তুর রোধ তার লেন্থের উপরে অর্থাৎ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ লেন্থ যত বড় হবে তার রেজিস্ট্যান্স, তার রোধ তত বেশি হবে। তাহলে রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টিং ম্যাটেরিয়াল আর নন কন্ডাক্টিং, কারণ হচ্ছে রেজিস্ট্যান্স সব বস্তুরই থাকে, কম বেশি হতে পারে, আগের ক্লাসে আলোচনা হয়েছে। তো রেজিস্ট্যান্স অফ এ material is directly proportional to the length of the material or length of the wire. তো এটা কি করে আর একটু ডিসকাস করা যায়, যে এখানে একটা মনে করো একটা বস্তু বা একটা ওয়্যার, একটা তার, এরকম একটা তার। তো এর মধ্যে কি থাকবে আমরা জানি। কারেন্টের জন্য দায়ী হচ্ছে ফ্রি ইলেকট্রন, আর এই ইলেকট্রনগুলোকে গতিপথে অর্থাৎ মোশন অফ ইলেকট্রন কিসের দ্বারা বাধা পায় আমাদের কিসের দ্বারা বলো, যে বস্তুর মধ্যে অবস্থিত অন্যান্য পরমাণু, নিউক্লিয়াস, অন্যান্য জিনিসের দ্বারা বাধা পায়, যেগুলো দ্বারা বাধা পায় এবং সেখানে তৈরি হয় আমাদের রেজিস্ট্যান্স। তো বাধা পাওয়ার প্রবণতা একটা ছোট্ট লেন্থের জন্য যা হবে, বড়র জন্য কি হবে, বড় যদি নেই আমরা তাহলে এখানে কি হবে, বেশি হবে বাধা। কিভাবে আরেকটু বুঝি। দেখো এখানে একটা ইলেকট্রনকে সাপোজ এই প্রান্ত থেকে এ থেকে বি তে যেতে হচ্ছে, তাহলে এখানে অ্যাটম আছে, এখানে অ্যাটম আছে, এখানে অ্যাটম আছে। এই অ্যাটমগুলো দ্বারা বাধা পাচ্ছে, এই অ্যাটমগুলো দ্বারা বাধা পাচ্ছে, তাহলে যেতে যে পরিমাণ বাধা পাবে, এইখানকার একটা ইলেকট্রনকে যদি সি পজিশন থেকে ডি পজিশনে যেতে হয় তাহলে একে আরো অনেক দূর দূরান্ত অতিক্রম করে যেতে হবে। তো মানে আরো যে সমস্ত অ্যাটমগুলি আছে পদার্থের মধ্যে সেগুলো অতিক্রান্ত করে যেতে হবে, অর্থাৎ এখানে এই ইলেকট্রনটার বাধা পরিমাণ বাড়বে। অর্থাৎ লেন্থ যত বড় হবে বাধা তত বেশি হবে, আর এই বাধাকেই আমরা কি বলি, রেজিস্ট্যান্স অফ দা ম্যাটেরিয়াল। তাহলে আমরা বুঝতে পারলাম যে লেন্থ যত বেশি হবে, অর্থাৎ লেন্থ যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে। অর্থাৎ লেন্থ যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে। লেন্থ যদি কম হয় রেজিস্ট্যান্স কম হবে।
তো এই সম্পর্কটাকে কি বলে? সমানুপাতিক সম্পর্ক, আর ভেরিয়েন্স এল। এই হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পেরেছো। এবার পড়বো আমরা সেকেন্ড ল অফ রেজিস্ট্যান্স। তাহলে ফার্স্ট ল থেকে আমরা পেলাম আর ভেরিয়েন্স এল। সেকেন্ড ল যেটা বলছে যে ক্রস সেকশন। ক্রস সেকশন জিনিসটা আগে বুঝে নিই আমরা। ক্রস সেকশন বলতে বোঝায় এইটা, এই পোরশনটা, এই পোরশনটাকে বলা হয় ক্রস সেকশন। ঠিক আছে, এই পোরশনটাকে বলা হয় ক্রস সেকশন, অর্থাৎ ছেদ এইটা, হ্যাঁ এইটা, এইখানে ক্রস সেকশন, তার মানে এইটা। বুঝতে পেরেছো? তাহলে এটার ক্রস সেকশন বেশি না এটার ক্রস সেকশন বেশি? তোমরা সহজেই বুঝতে পারছো যে এটার ক্রস সেকশন অবশ্যই বড়। ঠিক আছে, এই যে এটাকে বলা হয় ক্রস সেকশন। ক্রস সেকশন বাংলায় যেটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। তো প্রস্থচ্ছেদ যার যত বেশি হবে তার রেজিস্ট্যান্স কেমন হবে? দেখো এখানে একটা ইলেকট্রন ধরো এ পজিশন থেকে বি পজিশনে যাবে, আর এখানেও একটা ইলেকট্রন ধরো এই সি পজিশন থেকে ডি পজিশনে যাবে। তাহলে বাধা কার বেশি হবে? যাওয়ার রাস্তা, অর্থাৎ যাওয়ার যে রাস্তা সেটা কি দেখো, এর অনেক মোটা, অনেক মোটা, তাই কি না? মোটা। আর এর সরু, সরু রাস্তা দিয়ে একটা ইলেকট্রন যেতে বাধা বেশি পাবে। খুব সহজ কথা। সরু যদি রাস্তা হয় এবং তুমি বা আমি ধরলেও ইলেকট্রন, এবং আমাদের এইখানে আরো কিছু ইলেকট্রন আছে, তোমরা, হ্যাঁ তোমাদেরকেও ইলেকট্রন মনে করে দিলাম। তো ঘরে মনে করো আগুন লেগে গেছে, তখন কি করবো আমরা? দরজা দিয়ে পালিয়ে যাবো। তো এই পালিয়ে যাওয়ার রাস্তা যদি ছোট হয়, আগুন লাগা মানে ইলেকট্রিক্যাল সার্কিটে ব্যাটারি লাগানো, ক্লিয়ার? তাহলে যদি যাওয়ার প্রবণতা তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রন যাওয়ার প্রবণতা কখন তৈরি হয়? ব্যাটারি লাগালে। তো যখন ইলেকট্রন যাওয়ার প্রবণতা তৈরি হয় তখন যাওয়ার রাস্তা যদি ছোট হয় তাহলে বাধা বেশি, আর যাওয়ার রাস্তা যদি বড় হয় তাহলে বাধা কম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ক্রস সেকশন বেশি হলে বাধা কম, অর্থাৎ রোধ কম। আর ক্রস সেকশন কম হলে, ছোট হলে, ক্রস সেকশন ছোট হলে তার বাধা অর্থাৎ রেজিস্ট্যান্স বেশি। তাহলে ক্রস সেকশনের সাথে সমানুপাতিক হলো না সম্পর্কটা, ওটাকে বলা হয় ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শন। তাহলে রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শন টু দি ক্রস সেকশন অফ দা ওয়্যার, যেটাকে ম্যাথমেটিক্সে লেখা হয় এইভাবে 1/a। এ হচ্ছে রেজিস্ট্যান্স, এই সরি, এ হচ্ছে এরিয়া বা ক্রস সেকশন অফ দা ওয়্যার। ঠিক আছে, এ হচ্ছে ক্রস সেকশন অফ দা ওয়্যার। ঠিক আছে, অর্থাৎ আমরা বুঝলাম যে রেজিস্ট্যান্স বড় হবে যখন ক্রস সেকশন ছোট হবে, কম হবে। আর কি জানলাম? রেজিস্ট্যান্স কম হবে যখন ক্রস সেকশন এরিয়া অর্থাৎ এ বড় হবে। এই সম্পর্কটাকে কি বলে ম্যাথমেটিক্সে? ইনভার্সলি প্রপোর্শন, অর্থাৎ ব্যস্তানুপাতিক। যে একটা বাড়লে আর একটা কমে, এটাকে কি বলে গো? ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা 2 নম্বর সূত্র থেকে কনক্লুশন পেলাম যে আর ভ্যারিজাস 1/a। ঠিক আছে, এটাকে আমরা বড় হাতের এল লিখতে পারি। ঠিক আছে, আর থার্ড ওয়ান যে সূত্রটা আছে, থার্ড সূত্র যেটা, সেটা জাস্ট ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন না। থার্ড ল হচ্ছে যে দিস ইজ ডিপেন্ড বা রেজিস্ট্যান্স ডিপেন্ড অন দা মেটেরিয়াল by which the body is made, অর্থাৎ মেটেরিয়াল রেজিস্ট্যান্স depends on the material of the body। দেখো, অর্থাৎ এই বস্তুটির রেজিস্ট্যান্স কিসের উপর নির্ভর করবে? যে ওই বস্তুটা কি দিয়ে তৈরি। তামার হলে একরকম হবে রেজিস্ট্যান্স, লোহার হলে একরকম হবে, সিলভার হলে একরকম হবে, নাইক্রোম তার হলে আর একরকম হবে। মনে আছে? নাইক্রোম তারের রেজিস্ট্যান্স অনেক বেশি, কিন্তু সিলভার, কপার, অ্যালুমিনিয়াম এগুলোর রেজিস্ট্যান্স কম। ঠিক আছে, তাহলে কিসের উপর নির্ভর করে এগুলো?
মেটেরিয়ালের উপর, কোন মেটেরিয়াল দিয়ে বস্তুটা তৈরি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এইখানে আমাদের এই 1 নম্বর এবং 2 নম্বর সূত্র থেকে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসে, যেটা দেখাচ্ছি। আর হ্যাঁ, এগুলো অবশ্যই খাতায় নোট করবে তোমরা, ঠিক আছে? দেখো, 1 নম্বর থেকে পাই আমরা L, 2 নম্বর থেকে পাই 1/a, তাই তো? ক্রস সেকশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, লেন্থের সাথে ডাইরেক্ট প্রপোর্শন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুটো থেকে আমরা লিখতে পারি from mathematics we can write I varies L into 1/a। এই দুটো কি হবে? গুণ হয়ে যায়। হ্যাঁ, এটা ছোট্ট ম্যাথমেটিক্স, যে এই দুটো যে দুটোর উপর ডিপেন্ডেন্ট, আমরা যদি একবারে লিখতে চাই সেটাকে লেখা যায় এভাবে, এটা মাল্টিপ্লাই বাই দিস। ওকে, তাহলে R varies L/a। অতএব R সমান, এখানে একটা এটাকে বলা হয় ভেদ ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট অফ প্রপোর্শন বা প্রপোর্শনাল কনস্ট্যান্ট রো। এটাকে কি লেখা হয়? রো 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 ইনটু L/a। ওকে, দিস ইজ দ্য mathematical expression to determine the resistance of the wire। যে এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো তারের, যে কোনো ওয়্যারের আমরা কি নির্ণয় করতে পারবো? রোধ নির্ণয় করতে পারবো, ঠিক আছে? কিন্তু তাই সেখানে দিতে হবে কি কি? সেখানে দিতে হবে L অর্থাৎ লেন্থ, ক্রস সেকশন অর্থাৎ এরিয়া, আর রো। এই রো নিয়ে আমরা পড়বো একটু পরে, যেখানে দেখো তোমাদের 2 নম্বর টপিক, যেটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এই রো এর নামটা হচ্ছে, রোকে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স। স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটা সুন্দর করে আমরা পড়বো। হ্যাঁ, চলো নোট করে নেবে। দেখো, স্পেসিফিক রেজিস্ট্যান্স। আচ্ছা, আমরা যে সূত্র পেলাম সেই সূত্রটা কি? যে R সমান রো ইনটু L/a, R সমান রো ইনটু L/a, R সমান রো ইনটু L/a। ওকে, তো রো সমান কি দাঁড়ায়? R ইনটু a/l। ওকে, তাহলে when a is equal to 1, L is equal to 1, then rho is equal to R। এইখান থেকে আমরা দিতে পারি ডেফিনেশন অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স, অর্থাৎ স্পেসিফিক রেজিস্ট্যান্সের সংজ্ঞা কি হবে? স্পেসিফিক রেজিস্ট্যান্সের সংজ্ঞা হবে, এখানে দেখো, যে যখন একটা ওয়্যারের আমরা লেন্থ নেব 1 ইউনিট, অর্থাৎ 1 মিটার, এসআই তে বলি 1 মিটার একটা লেন্থ নেব, এবং তার ক্রস সেকশন এরিয়া নেব 1 মিটার স্কয়ার। তাহলে এই তারের যা রোধ হবে সেইটাকে বলা হবে স্পেসিফিক রেজিস্ট্যান্স। ঠিক আছে? বুঝতে পারলে না মনে হয়? আরেকবার না, যে 1 মিটার তার নেব আমরা, 1 মিটার তার নেব, আর এর ক্রস সেকশন এরিয়া হবে কত? 1 মিটার স্কয়ার। তাহলে এই দুটো কন্ডিশন মানলে যে এই তারের যে রোধ হবে, যে পরিমাণ রোধ এর হবে, সেই রোধটাকে আমরা বলবো কি? বলবো স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দিস ম্যাটেরিয়াল। এটা ধরো তামা। হ্যাঁ, তাহলে তামার স্পেসিফিক রেজিস্ট্যান্স আমরা এইভাবে নির্ণয় করব। ঠিক আছে? ওকে, হ্যাঁ, ইউনিট, এই স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিটটা আমরা নির্ণয় করি। হ্যাঁ, ইউনিট, দেখো ইউনিট কি হবে? আর রো সমান আমরা কি জানি? রো সমান আর ইনটু a/l, তাই না? তাহলে ইউনিট বসাও। তাহলে ইউনিটটা কি হবে? এর ওহম, আমরা জানি তো নাকি ওহম। রেজিস্ট্যান্সের ইউনিট কি? ওহম। পার্ট 2 বেসিক ইলেকট্রিসিটি পার্ট 2 তে রেজিস্ট্যান্স সম্পর্কে এগুলো বলা আছে। হ্যাঁ, তোমরা একবার ভিজিট করবে ওখানে।
ইন্টু মিটার স্কোয়ার ক্রস সেকশন এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক জানি আমরা মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে মিটার, লেন্থ কি হবে মিটার, দিস ইজ মিটার, তাহলে একটা মিটার কাটবে, দিয়ে কি থাকবে ওহম ইন্টু মিটার, দিস ইজ দ্য রেজিস্ট্যান্স, দিস ইজ দ্য ইউনিট, তাহলে রো এর ইউনিট হচ্ছে ওহম মিটার। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে যে ওহম মিটার কিসের ইউনিট, ওহম মিটার কিসের ইউনিট, তখন আমরা বলবো স্পেসিফিক রেজিস্ট্যান্স, ওহম ইনটু মিটার ইজ দ্য ইউনিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স। ক্লিয়ার, লিখে নেবা যে ওহম মিটার কিসের ইউনিট, ওহম মিটার হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট। ক্লিয়ার, আমরা এবার পরবর্তী টপিক, তাহলে লজ অফ এটা হলো, এবার আমাদের পড়বো আমরা 4 নম্বর না সরি এটা 3 নম্বর হবে, 3 4 5, 3 নম্বরটা দেখো, এগুলো সব নোট করে নেবে। সিম্বল অফ রেজিস্ট্যান্স, সিম্বল অফ, আমরা সেই পার্ট 2 থেকে রেজিস্ট্যান্স পড়ে আসছে, রেজিস্ট্যান্সকে কিভাবে প্রকাশ করা হয় আমরা দেখেন। হ্যাঁ, এই বর্তমানে রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হয় এইভাবে, বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই প্রকাশ করা হয় রেজিস্ট্যান্স। হ্যাঁ, এটাই হচ্ছে চিহ্ন। ক্লিয়ার, আর তোমাদের ITI তে অনেক ক্ষেত্রে আবার ইউজ করা হয় এটা, এরকম ভাবে লেখা হয়, রেজিস্ট্যান্সকে আর দিয়ে লেখা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে সিম্বল। ওকে, নেক্সট টপিক হচ্ছে ওহমস ল, এগুলো লিখে নেবা। ওহমস ল, ওহমস ল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওহমস ল, দেখো এই ওহমের সূত্র সম্পর্কে আমরা জানবো এখন। ওহম কি বলল যে ওহম বলল যে এরকম ধরো এখানে একটা বাল্ব লাগিয়ে দিলাম আমরা, হচ্ছে না, একটা বাল্ব লাগিয়ে দিলাম, আর এখানে কি দিলাম, এটা কি ব্যাটারি, ব্যাটারির ভোল্টেজ ভি। তো এই ডিভাইসটা কি করবে, ভোল্টেজ খরচ করবে। তো এইখানে এ পয়েন্ট নিলাম আর এটাকে বি পয়েন্ট নিলাম, এটাকে বললাম ভি এ, এটাকে বললাম ভি বি, তাহলে দুটো পয়েন্ট। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে কারেন্ট। আমরা জানি ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে কারেন্ট যায়। তাহলে ইনি বললেন, ওহম বাবু বললেন যে এই দুটো পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য যত বেশি হবে, এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো তত বেশি হবে, অর্থাৎ ভি ভার্সাস আই। তিনি বললেন যে বিভব পার্থক্য যত বেশি হবে কারেন্ট তত বেশি হবে। এই বিভব জিনিসটা সম্পর্কে একটু ডিসকাস করা দরকার। ধরো তোমার বিভবের সঙ্গে আমাদের মেকানিক্যালের যে বৈশিষ্ট্য মিল আছে সেটা হচ্ছে চাপ। ধরো তোমার বাড়ি দোতলা বাড়ি, হ্যাঁ, দোতলা থেকে নিচতলায় একটা ট্যাপের সিস্টেম আছে, ট্যাপ। তো ট্যাপ যদি ওপেন করি আমরা, তাহলে যে গতিতে জলটা পড়বে 10 তলার ছাদ থেকে নিচ তলার ট্যাপ যদি ওপেন করি, তার কি হবে, জলের গতি কি হবে, বাড়বে তো। হ্যাঁ, দোতলা থেকে নিচতলায় যত গতিতে জল পড়বে 10 তলার থেকে নিচতলায় তত বেশি, মানে তার থেকে বেশি গতিতে জল পড়বে। এরকমই জিনিস বিভবটা, যে এই দুটো পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য, অর্থাৎ আমরা জানি পজিটিভকে বলা হয় হাই পটেনশিয়াল অর্থাৎ উচ্চ বিভব, আর এটাকে বলা হয় নিম্ন বিভব, নেগেটিভ পটেনশিয়াল, নিম্ন বিভব। তো এই দুটোর মধ্যে যত পার্থক্য হবে, ধরো এই দুটোর মধ্যে পার্থক্য হলো 10 ইউনিট, তাহলে যে পরিমাণ কারেন্ট যাবে
এর পার্থক্য যদি হয় 100 ইউনিট 200 ইউনিট তাহলে বা 100 ভোল্টেজ 200 ভোল্টেজ, তাহলে কি হবে, ওর মধ্যে দিয়ে কারেন্ট আরো বেশি যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, ধরো এই দুটোর মধ্যে বিভবের পার্থক্য VA মাইনাস VB, ঠিক আছে, এটাকে আমরা বলছি V। ক্লিয়ার? এখানেও তো V আছে একটা, এটাকে V বাদ দাও, এটাকে EMF বলে দিই। আচ্ছা, V, তাহলে এইখানে বললেন যে V যত বেশি হবে সার্কিটের মধ্যে I অর্থাৎ কারেন্ট তত বেশি হবে, অর্থাৎ V ভার্সাস I হবে। ক্লিয়ার? V ভার্সাস I হবে, এটাই হচ্ছে ওহমের সূত্র। ক্লিয়ার? যে পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে কারেন্ট তত বেশি হবে। ক্লিয়ার? তাহলে this law states that the current of a circuit is directly proportion to the potential difference between 2 points। ঠিক আছে, এগুলো লিখে নেবা। এরপরে যেটা আসে যে V ভার্সাস I, তাই না, অর্থাৎ V ভার্সাস I, এখানেও তাই একটা প্রপোর্শন কনস্ট্যান্ট আনা হয়, যেটাকে আমরা পরবর্তীতে কাজে লাগে। V ভার্সাস I, তাহলে V সমান I R, এখানে R হচ্ছে রেজিস্ট্যান্স অফ দা ওয়্যার বলতে পারি। V সমান IR ওহমস ল। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন রূপে তোমাকে বলবে যে কোনটা ওহমের সূত্র স্টেট করছে, বিভিন্ন রূপে দেবে, দেখবে যে V সমান IR, হ্যাঁ, যেটা থাকবে সেটা। অথবা এখান থেকে লিখতে পারি তো আমরা যে I সমান V বাই R, এটাও তো এখান থেকে আসছে, তাহলে এটাও ওহমের সূত্র, এটাও ওহমের সূত্র। খুব মনোযোগ দিয়ে অপশনগুলো দেখে করতে হবে। ওকে, আচ্ছা, বেশ, এবারে আমরা দেখব যে রেজিস্ট্যান্স কানেকশন। তাহলে ওহমের সূত্র হলো রেজিস্ট্যান্স কানেকশন। দেখো বিভিন্ন তোমাকে 3-4 খানা রেজিস্ট্যান্স দিয়ে দেবো, এটা ধরো R1, এটা ধরো R2, এটা ধরো R3। এবার কোন একটা সার্কিটে লাগানো আছে, এই 3টে রেজিস্ট্যান্স তোমার কোন একটা সার্কিটে ব্যবহার করা আছে বা তোমাকে ব্যবহার করতে বললো, তারপরে বললো যে আচ্ছা তাহলে তুমি এই 3টে রেজিস্ট্যান্সকে যদি ব্যবহার না করে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করতে চাও, তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ তার সমতুল্য রোধ কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে তার। সাপোজ আমরা এটা দুটো ভাগে ভাগ করে নিয়ে পড়বো, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। তাহলে সিরিজ কানেকশন, সিরিজ কানেকশনটা দেখো, সিরিজ কানেকশন কিরকম হয়, দেখতে কিরকম হয়। সিরিজ কানেকশন প্লেন, যে এই 3খানা রোধ দিয়েছে তোমাকে, 3খানা পর পর এভাবে লাগিয়ে দাও, তাহলে এটাকে বলা হয় সিরিজ কানেকশন। দিস ইজ R1, দিস ইজ R2, দিস ইজ R3। ক্লিয়ার? এই 3টে রেজিস্ট্যান্সকে যখন দেখবা যে একটার টার্মিনালের সাথে অপরের ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ এক পর পর এইভাবে যুক্ত থাকবে, একটার পর একটা, তাহলে সেটাকে বলবো আমরা সিরিজ কানেকশন। এখানে সিরিজ কানেকশনে কি হয়, ঘটনা কি হয়, প্রত্যেকটা জায়গায় কারেন্ট একই হয়, অর্থাৎ এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় এর মধ্যে দিয়েও সেই পরিমাণ কারেন্ট, এর মধ্যে দিয়েও সেই পরিমাণে কারেন্ট যাবে। কারণ কারেন্ট তো হচ্ছে ফ্লো অফ চার্জ, এর মধ্যে দিয়ে যদি 10টা চার্জ যায় ওকে তো এর মধ্যে দিয়েও যেতে হবে, তাই না?
10টা চার্জ তো ফ্লো হবে, ক্লিয়ার? তাহলে চার্জগুলো তো যাবে সবগুলোর মধ্যে দিয়ে। চার্জ তো অ্যাকুমুলেটেড হতে পারে না, মানে চার্জ বর্তনীর মধ্যে কোথাও জমা থাকতে পারে না, ফ্রি ইলেকট্রন কোথাও জমা থাকতে পারবে না, ঠিক আছে? এটা একটা ল অফ কনজারভেশন চার্জে আছে যে there are no accumulation of charge in the electrical circuit, ওকে? আচ্ছা, তাহলে হ্যাঁ, এখানে কি হবে, এই প্রত্যেকটা ডিফারেন্স কি হতে পারে, এদের মধ্যে ডিফারেন্স কি হতে পারে, ভোল্টেজের ডিফারেন্স হবে। ধরো এই দুটোর মধ্যে ভোল্টেজ হলো V1, এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হলো V2, আর এ খাচ্ছে V3। আমি ব্যাটারি যেটা দিয়েছিলাম সেটার বিভব প্রভেদ মনে করো V। তাহলে এই ভিটা কি খরচ হচ্ছে তিনটে জায়গায়, হ্যাঁ? তাহলে আমাদের ক্যালকুলেশন কি হবে, তাহলে V সমান V1 প্লাস V2 প্লাস V3, ঠিক আছে? আচ্ছা, তাহলে V1 সমান কি হবে, ওহমের সূত্র আমরা কি পড়লাম গো, ওহমের সূত্র V সমান IR পড়লাম না? তাহলে V সমান IR। তাহলে এই তিনটে রেজিস্ট্যান্সের পরিবর্তে যদি আমরা একটা রেজিস্ট্যান্স লাগাই, তিনটাকে বাদ দিয়ে দিলাম, একটা রেজিস্ট্যান্স লাগাই, ঠিক আছে? তাহলে সেটা দেখতে কেমন হবে, সার্কিটটা এরকম হবে, তাই কি না? এরকম হবে দেখতে, একটা রেজিস্ট্যান্স, যার রেজিস্ট্যান্স মনে করছে R, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে সূত্র কি হবে, V সমান IR। তাহলে এবং কারেন্ট একই পরিমাণ দিতে হবে, না হলে সমতুল্য রোধ বলতে পারবো না। কারেন্টকে এখানেও যে পরিমাণ কারেন্ট যাবে এখানেও সেই পরিমাণ কারেন্টই যেতে হবে, আর একই ব্যাটারি, ঠিক আছে? তাহলে V সমান এখানে কি বলবো, IR, কারেন্ট একই, সমতুল্য সার্কিটের কারেন্ট এবং সমতুল্য সার্কিটের রেজিস্ট্যান্স, ঠিক আছে? এখানে কি লিখবো, V সমান IR1, কেন? কারণ একই পরিমাণ কারেন্ট তো যেতে হবে, আর এখানে কি V সমান IR, তার মানে IR2 প্লাস IR3, ঠিক আছে তো? আচ্ছা, I কমন করে নাও এখান থেকে, আমি উপরে করে IR সমান I কমন করলে কি হবে, R1 প্লাস R2 প্লাস R3, অতএব R সমান কি হবে, R1 প্লাস R2 প্লাস R3। This is the law of equivalent resistance in the series connection, ঠিক আছে? সিরিজ কানেকশনের ক্ষেত্রে কি হয়, যে তোমাকে তিনটে রোধ না লাগিয়ে তোমাকে যদি বলে একটা রোধ লাগাতে এবং তার রেজিস্ট্যান্স কত হবে, তুমি জাস্ট এই যে রেজিস্ট্যান্স গুলো ছিল সিঙ্গেল সেই রেজিস্ট্যান্স গুলো যোগ করে দাও। ধরো এটা 2 ওহম, 3 ওহম, 4 ওহম, R1 R2 R3 বললো 2 ওহম, 3 ওহম, 4 ওহম। তাহলে R এর মান কত হবে, অর্থাৎ তিনটে না লাগালে একটা লাগাবো, তাহলে তার রেজিস্ট্যান্স কত হবে, 2 আর 3 5, 5 আর 4 9। তাহলে 9 ওহম রোধ লাগালে এখানে একই পরিমাণ কারেন্ট প্রোভাইড হবে, অর্থাৎ একই পরিমাণ কারেন্ট যাবে, তবেই তো ইকুইভ্যালেন্ট বলতে পারবো না। আচ্ছা, ব্যাস। আমরা এবার পড়বো প্যারালাল কানেকশন, ঠিক আছে? মনে রাখতে হবে সূত্র যে R সমান R1 প্লাস R2 প্লাস R3 ইন দ্য সিরিজ কানেকশন, ওকে? প্যারালাল কানেকশনটা মোর ইন্টারেস্টিং, হ্যাঁ? প্যারালাল কানেকশন আগে আমরা ছবি EMF দিয়েছি, এখানে R1, এটা R2, এটা R3, ঠিক আছে? এটা মনে করো A পয়েন্ট আর এটা মনে করো B পয়েন্ট। এই কম্বিনেশনটা হচ্ছে আমাদের প্যারালাল কম্বিনেশন, অর্থাৎ তিনটে রোধকে আমরা প্যারালাল কানেকশনে লাগিয়ে রেখেছি, হ্যাঁ? এটা প্যারালাল কানেকশন কিভাবে চিনবে তোমরা দেখো, এখানে যে একটা রোধের ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ শুরু যেখান থেকে আর শেষ যেখানে, প্রত্যেকটা রোধের শুরু আর শেষটা একই পয়েন্ট, অর্থাৎ তিনটে রোধ এসে একই পয়েন্ট এখানে আর একটা পয়েন্ট এখানে, ঠিক আছে? তাহলে অর্থাৎ যে তিনটে রোধের শুরু আর শেষ পয়েন্ট যদি একই হয় তাহলে তাকে বলবো আমরা প্যারালাল কানেকশন, ঠিক আছে? এখন আমরা দেখব এই তিনটে রোধ না লাগিয়ে আমরা যদি একটা রোধ লাগাবো মনে করি, তাহলে কি পরিমাণ রোধ লাগাতে হবে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে। দেখো এখানে যেটা হয়, মেইন যেটা হয় যে এখানে কি হয়,
প্রত্যেকটা দেখো ব্যাটারির পজিটিভ প্রান্ত এখানে, নেগেটিভ প্রান্ত এখানে, তাহলে প্রত্যেকটার মধ্যে বিভব পার্থক্য অর্থাৎ পিডি পটেনশিয়াল ডিফারেন্স কি হবে? সেম হবে। সেম হবে পটেনশিয়াল ডিফারেন্স, কারণ সবাই ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ প্রান্তে লেগে আছে, এও লেগে আছে, এও লেগে আছে, এও লেগে আছে, তার মানে কি হবে? কিন্তু এখানে কি হবে? কারেন্ট ভাগ হবে। দেখো এখান থেকে কারেন্ট গেল আই, অর্থাৎ মনে করো যে 100 খানা চার্জ গেল বা 30 খানা চার্জ গেল, 30 খানা চার্জ গেল, তাহলে 30 খানা চার্জ গিয়ে কি হবে? এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে। এই চার্জগুলো যেহেতু তিনটে ব্রাঞ্চে ভাগ হবে, তো যার যেমন রেজিস্ট্যান্স সে তেমন রাস্তা দিবে, কিন্তু সব চার্জগুলোই চলে যাবে। ঠিক আছে, দিস ইজ দ্য মেন ফান্ডা। তাহলে কি বোঝা গেল? তাহলে আমরা ডিসকাশন করি। তাহলে এর মধ্যে দিয়ে মনে করি I1 কারেন্ট গেল, এর মধ্যে দিয়ে I2, এর মধ্যে দিয়ে I3 কারেন্ট গেল। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি আমরা I সমান I1 প্লাস I2 প্লাস I3। ঠিক আছে, এবার তিনটে রেজিস্ট্যান্সকে যদি না লাগাই, আমরা একটা লাগাই, তাহলে সেই ক্ষেত্রে সূত্র কি? I সমান কি? V বাই R। আমরা জানি তো যে এখান থেকে ধরো একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি আমরা, তাহলে কি হবে? এটা R রেজিস্ট্যান্স মনে করো, তাহলে V বাই R। ঠিক আছে, তাহলে I1 সমান কি হবে? I1 সমান এর মধ্যে দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে ওহমস ল থেকেই, বলো I সমান কি হবে? V বাই R। তো R1 তাই V বাই R1 প্লাস V বাই R2 প্লাস V বাই R3। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সবগুলোতেই V দিয়েছে উপরে, V1 V2 V3 দিইনি। কেন? কারণ হচ্ছে প্রত্যেকটারই পোটেনশিয়াল ডিফারেন্স, দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কি? সেম। তাহলে V প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সেম। ঠিক আছে, তাহলে V, তাহলে উপর থেকে V কমন করো, তাহলে এখানে কি থাকবে? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ওকে, মুছে দিই আমি। তাহলে V বাই R সমান V ইন্টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, অর্থাৎ V কেটে গেলে কি থাকবে? 1/R সমান 1/R1 প্লাস 1/R2 plus 1/R3. This is the formula to determine the equivalent resistance in parallel connection. ঠিক আছে, প্যারালাল কানেকশনে আমরা কিভাবে নির্ণয় করব? এই সূত্র দিয়ে নির্ণয় করব। ঠিক আছে, যেখানে R টা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, তাহলে আরেকবার দুটো বলে দিই, অনেকে গুলিয়ে যেতে পারে। সিরিজ রেজিস্ট্যান্স, সিরিজের ক্ষেত্রে মনে রাখবে সূত্র R এর সমান R1 প্লাস R2 প্লাস R3 এবং যতগুলো থাকবে সবগুলো ডট। আর প্যারালালের ক্ষেত্রে 1/RP, P ফর প্যারালাল, S ফর সিরিজ, এটা সমান সূত্র হয় 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট। ওকে, এই সূত্র হলো। আচ্ছা, একটা অঙ্ক করা যাক, প্রবলেম করা যাক একটা। ধরো তোমাকে দিল R1 সমান 2 ওহম, R2 সমান 3 ওহম, আর R3 সমান দিল 5 ওহম। দিয়ে বললো তুমি একবার determine the equivalent, determine, আজকে আর করছি না, এটা নেক্সট ক্লাসে হবে। ওকে, তাহলে এক কাজ করো তোমরা, যেগুলো পড়ালাম আমি সেগুলো খাতায় নোট করবে, অবশ্যই নোট করবে ভিডিও পজ করে। আর তোমরা অবশ্যই বাড়িতে বইগুলো পড়তে থাকো এবং সাথে থাকো। আর লাইক করবা, হ্যাঁ, লাইক না করলে কি করে হবে? ভালো লাগবে না। হ্যাঁ, তোমরা লাইক করবা, সাবস্ক্রাইব করবা, সাথে থাকবা। ঠিক আছে।